এখানে সর্বোচ্চ শাস্তি কি আর সর্বনিম্ন শাস্তি কি? এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কথা বললাম, সেই জায়গায় কোনটা আসলে বিচার হচ্ছে, গণহত্যা নাকি মানবতা বিরোধী? এখানে যেটা বিচার হচ্ছে এটা না হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচার। ওকে, আমরা আসলে যেমনটি বলছিলাম যে আমরা একটু বিচারের আপডেট জানতে চাইবো, তবে তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আন্ডারে আসলে কোন মামলাগুলো যায়, এবং এই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা তো অনেকগুলো হত্যা মামলা রয়েছে, কোনগুলো আসলে এই ট্রাইব্যুনালের আন্ডারে রয়েছে এবং কেন রয়েছে, আসলে কোন ক্রাইটেরিয়াতে রয়েছে, সেটা যদি একটু বলেন আমাদের। জি, ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা একটা বিশেষ আদালত এবং এটার পরিচালিত হয় একটা বিশেষ আইনের অধীনে, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973। এই আইনটা করা হয়েছিল মূলত ওয়ার ক্রাইমস। 1971-এ যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়, সেই সময়ে যখন যুদ্ধাপরাধী হিসেবে 195 জন আর্মি অফিসারকে আলাদাভাবে আইডেন্টিফাই করা হয় পাকিস্তানি সেনাবাহিনীর, তাদের বিচারের উদ্যোগ গ্রহণ করার জন্য তখন যেহেতু আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অথবা ওয়ার ক্রাইমস, এগুলো বাংলাদেশের প্রচলিত কোনো আইনে সংজ্ঞায়িত অপরাধ নয়, তো যেটা আইনের মধ্যে নেই সেই অপরাধের বিচার তো করা যাবে না। সেই কারণেই এই অপরাধগুলোর নেচার হচ্ছে ইন্টারন্যাশনাল। এই অপরাধগুলোর বিচার করার জন্য তখন নুরেমবার্গ ট্রায়াল সেটাকে ধারণা হিসাবে নিয়ে সেটাকে অনুসরণ করে 1973 সালে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট প্রণয়ন করা হয়। পরবর্তীতে 2010 সালে এসে আওয়ামী লীগ সরকার এসে কিন্তু আইনগুলোতে নেসেসারি অ্যামেন্ডমেন্ট নিয়ে আসেন এবং সেখানে সিভিলিয়ানদেরকেও বিচারের মুখোমুখি করা যাবে এই বিধানগুলো সংযোজন করেন, অর্থাৎ রাজনৈতিক নেতৃবৃন্দ মূলত আসামি হয়েছিলেন এবং তাদের বিচার প্রক্রিয়া চালু হয়ে যায়। এইখানে এসে প্রশ্ন আসলো যে এই আইনটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল হচ্ছে না। যদিও আইনটা 73 সালে করা হয়েছিল, কিন্তু সেখানে এলিমেন্টস অফ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বলতে কী কী বোঝায়, কোন কোন কাজ হলে এটাকে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বলা হবে, এগুলো কিছু অসম্পূর্ণতা ছিল। রুলস অফ এভিডেন্সের ব্যাপারে যে সাক্ষ্য আইন এখানে প্রযোজ্য হবে না, আমাদের প্রচলিত যে সমস্ত ফৌজদারি কার্যবিধি আছে সেগুলো এই ট্রাইব্যুনালের প্রযোজ্য নয়। এই ট্রাইব্যুনালের নিজস্ব বিচারিক পদ্ধতি, কার্যপদ্ধতি আছে, সাক্ষ্যের নিজস্ব নিয়মকানুন আছে, যেটা গণহত্যার মামলায়, যুদ্ধাপরাধের মামলায় ব্যবহার করা যায়। সেই জিনিসগুলো তখন আইসিসির রোম স্ট্যাটিউটের সাথে সম্পৃক্ত করে তার সাথে তুলনা করে আমরা এখানে আইনগুলো নেসেসারি সংশোধনী আনা হয় এবং এটাকে ইন্টারন্যাশনাল লয়ের সাথে কম্প্যাটিবল করা হয় এবং তারপরে ট্রাইব্যুনালে কিন্তু এই বিচার প্রক্রিয়া চলমান আছে। ধরুন একটা খুনের মামলায় প্রমাণ করতে হয় অপরাধী কে এটা খুনটা করেছে, পিছনে মোটিভ কে ছিল, কি কি অস্ত্র সে ব্যবহার করেছে, যে অস্ত্রে সে আঘাত করেছে সেই আঘাতেই তার মৃত্যু হয়েছে কিনা, পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে, এটা একটা মার্ডারের ক্ষেত্রে দরকার হয়। কিন্তু যখন একটা গণহত্যা হয়, ধরেন 1000 মানুষ মারা গেছে অথবা 2000 মানুষ মারা গেছে, কয়েক লক্ষ মানুষ মারা গেছে, এইখানে কিন্তু এটা প্রমাণ করা সম্ভব নয় কার গুলি থেকে মারা গেছে। তাহলে গণহত্যায় একজন কমান্ডার বা একজন নেতা অর্ডার দিলেন এবং তার প্রেক্ষিতে 1 লক্ষ লোক মেরে ফেলা হলো। এই মামলা যদি বিচার করতে চান আপনি নিশ্চয়ই খুঁজবেন না যে পোস্টমর্টেম রিপোর্ট আছে কিনা, কে গুলি করেছে, কোন অ্যাঙ্গেল থেকে গুলি করেছে, এই অ্যাঙ্গেলে মারা গেছে কিনা। এখানে শুধু দেখতে হবে কে অর্ডার দিয়েছে, কোন ফোর্সটা এটা এক্সিকিউট করেছে এবং এক্সিকিউশনের পরে লাশ তাদেরকে মৃত অবস্থায় পাওয়া গেছে কিনা। এই যে প্রমাণের পদ্ধতি, বিচারের পদ্ধতি সবকিছু ভিন্ন হওয়ার কারণেই বাংলাদেশের যে ফৌজদারি অন্যান্য অপরাধ সেগুলোর বিচারের থেকে এটা আলাদা, এবং সে কারণেই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস এবং ক্রাইমস অ্যাগেনস্ট পিস, এই জাতীয় অপরাধগুলো যেগুলো আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত অপরাধ সেগুলোর বিচার এখানে হয়। আর এখানে এই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কথা বললাম, সেই জায়গায় কোনটা আসলে বিচার হচ্ছে, গণহত্যা নাকি মানবতা বিরোধী, মানে কোনটার আপনারা করছেন? এখানে যেটা বিচার হচ্ছে এটার নাম হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচার, ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। সেটা হচ্ছে যখন কোনো সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক পদ্ধতিতে কোনো অ্যাটাক পরিচালিত হয়, সেটাকে বলা হয় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি। তাহলে এখানে কয়েকটা শর্ত, একটা হচ্ছে সিভিলিয়ান পপুলেশন, সাধারণ মানুষের বিরুদ্ধে হবে, এটা আর্মড কনফ্লিক্ট হবে না, যুদ্ধ হবে না, যে এই পক্ষে আর্মি আছে এই পক্ষে আর্মি আছে, ইটস নট লাইক দ্যাট। তো বাংলাদেশে যেটা জুলাই অভ্যুত্থানের সাধারণ ছাত্র, সাধারণ জনতা একটা রাজনৈতিক প্রয়োজনে বা বিশেষ কোনো দাবিতে একটা আন্দোলন করেছিল, সিভিলিয়ান পপুলেশন, তাদের এগেইনস্টে ওয়াইড স্প্রেড, মানে সারা বাংলাদেশ জুড়ে এটা হয়েছে, 56,000 বর্গমাইল জুড়ে হাজার হাজার পারপিট্রেটর এখানে পার্টিসিপেট করেছে। এগুলো এলিমেন্টস, যে সংখ্যা কেমন হবে, কি ধরনের এলিমেন্টস, কি ধরনের ওয়েপন্স, কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এই কাজটাকে সংগঠিত করার জন্য, সেটা যদি হিউজ পরিমাণ হয় দ্যাট ইজ কল্ড ওয়াইড স্প্রেড। অথবা সিস্টেম্যাটিক মানে একটা কমন স্ট্রাকচার থেকে
হুকুম দেওয়া হয়েছে সেটা ধাপে ধাপে বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশে এই দুটোই হয়েছে, ওয়াইড স্প্রেড হয়েছে এবং সিস্টেম্যাটিক হয়েছে। এবং যারা এটা করেছে তারা এটা জানতো যে একটা সিভিলিয়ান পপুলেশনের বিরুদ্ধে আমরা এই লড়াইটা করছি। তো এইরকম ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক যদি হয় তাহলে সেটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলে এবং সেটা এই আইনের অধীনে বিচার্য অপরাধ। সে কারণেই সাধারণ কোনো আদালতে বিচার না হয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের আন্ডার এখানে বিচার। এখানে সর্বোচ্চ শাস্তি কি আর সর্বনিম্ন শাস্তি কি আছে? এখানে সর্বোচ্চ শাস্তি উল্লেখ করা হয়েছে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি উল্লেখ করা হয়নি। বলা হয়েছে আদালত অপরাধের গুরুত্ব বিবেচনা করে যেটা প্রপোর্শনেট হবে তার অফেন্সের গ্র্যাভিটি অনুযায়ী সেটা আদালত দিতে পারবে। ওকে।